ডিয়ার স্টুডেন্ট, এমএসসির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আসলে কী টাইপের সৃজনশীল প্রশ্ন আসে আর আমরা কীভাবে সেটার সমাধান করব। তো আমরা চেষ্টা করব অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে। অধ্যায়টা খুব ভালোভাবে সলভ করে ফেললে বা কোশ্চেনগুলো যদি শুধু ভালোভাবে সলভ করে ফেলি তাহলে আমাদের এই অধ্যায়টা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো আসো আমরা অধ্যায়টা শুরু করি। তো অধ্যায়টা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হলো আমরা সৃজনশীল প্রশ্নে অনেক সময় আটকে যাই। আমরা ধরতে পারি না আসলে প্রশ্নটা কী বলছে আর আমি কী অ্যান্সার করব। এজন্য সর্বপ্রথম আমাদের কাজটা হবে উদ্দীপকটাকে খুব ভালোভাবে পড়া, কোশ্চেনটা খুব ভালোভাবে পড়া। তো আমরা কোশ্চেনটা যদি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমাকে প্রশ্নটাকে বুঝতে হবে। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটা শব্দ শুনছি বা একটা কথা শুনছি, তাদের কমন একটা কথা, অভিভাবকেরাও সেম কথা বলেন যে আমার বাচ্চা কোশ্চেন ধরতে পারে না, বা আমি স্যার কোশ্চেনটা ধরতে পারি না যে আসলে প্রশ্নটা বলছে কি, চাইছে কি আমার কাছে। তো এই জন্য আমাকে বুঝতে হবে যে প্রশ্নে কী বলছে। আমি যদি প্রশ্নে কী বলছে সেটা বুঝতে পারি, আমাদের ম্যাক্সিমাম ফর্মুলা আমরা জানি, শুধুমাত্র প্রশ্নে বুঝতে না পারার কারণে আমরা প্রশ্ন ভুল করে আসি। তো প্রশ্নে আমাকে কি বললো সেটা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমরা প্রশ্নটাকে খুব বারবার পড়বো, প্রশ্নটা বারবার পড়বো। কি বলছে একবার যদি বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের কোশ্চেন সলভ করতে কোনো সমস্যা হবে না। তো আসো আমরা কোশ্চেনটাকে ভালোভাবে পড়বো এবং কোশ্চেনটার একটা একটা করে সমাধান দেখব। তো প্রথমে আসো আমাদের এই উদ্দীপকে কি বলছে দেখো। বলছে 200 গ্রাম ভরের ফুটন্ত পানির মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানি মিশ্রিত করা হলো। ঘটনাটা কি? ঘটনা এরকম বলা হয়েছে, আমার এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে বলা হয়েছে 200 গ্রাম ভরের 200 গ্রাম ভরের 200 গ্রাম মানে আমি ধরে নিচ্ছি সেটা হলো 0.2 কেজি। আমি একটু শর্টকাট করতেছি। আর এটার যে তাপমাত্রা বলে দিছে, বলছে ফুটন্ত পানি। একটু খেয়াল করে দেখো কি পানি? ফুটন্ত পানি। তাহলে ফুটন্ত পানির তাপমাত্রা আমরা জানি কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে থেটার মান দেয়া আছে। বলছে এর মধ্যে আমার 100 গ্রাম পানি মিশ্রিত করা হলো কত তাপমাত্রার? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি মিশিয়ে দিছি, যেই পানির তাপমাত্রা হলো কত? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানি? 100 গ্রাম পানি মিশিয়ে দিছি। 100 গ্রাম মানে কত? আমরা জানি 0.1 কেজি পানি আমি মিশিয়ে দিলাম। তাহলে এটাও কি থেটা, এটাও কি আমার, এটাও কি বলো? এটা হলো ভর। ওকে, এখন একটা জায়গা একটু খেয়াল করে দেখো। আমার সবগুলাকে আমি বলতেছি এম, সবগুলাকে আমি থেটা বলতেছি। তো আমরা যদি এইটাকে বলি M1 তাহলে এর থেটাকে বলবো, এর তাপমাত্রাকে বলবো θ1। যদি এটাকে বলি আমি M2 তাহলে এর তাপমাত্রাকে বলবো θ2। আমরা মাঝে মাঝে এটা মিক্সড করে ফেলি, এটাকে বলি M1, এটাকে বলি θ1। এটা করা যাবে না। আমি যেটাকে M1 বলবো ওর তাপমাত্রাকে θ1 বলবো। তাইলে এইটার তাপমাত্রাকে ধরো আমি যদি বলি θ1 তাহলে এর ভরটাকে বলবো M1। এই জায়গাটা আমরা খুব ভুল করি। ওকে, সেইমভাবে এটার ভরকে যদি আমি বলি M2 তাহলে এইটার তাপমাত্রাকে বলবো আমি θ2। এখন আসো আমাকে প্রথম প্রশ্নেই বলছে আমার এইটুকু উদ্দীপকে দেয়া আছে, উদ্দীপকে এর বেশি আর কিচ্ছু দেয়া নেই। তো উদ্দীপকে এইটুকু দেয়া আছে, আমরা এইটুকু জানি। এখন আসো সেকেন্ড, আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নটা আগে প্রথমে আমরা উদ্দীপক বুঝবো, উদ্দীপকের মধ্যে কি দেয়া আছে, আমাকে এইটুকু দেয়া আছে, আমি এইটুকু বুঝি। এখন এইটুকু বোঝার সাথে সাথে আমরা কোশ্চেন সমাধানে চলে যাব। সমাধানে গেলে আমরা একটা একটা করে সলভ করতে পারবো। একটু খেয়াল করে দেখো, প্রথম প্রশ্নে আমাকে বলছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। এখন কথাটা হলো যে যখন আমি এই পানির মধ্যে এই পানিটা ছেড়ে দিছি, দেখো আমরা জানি তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়। তার মানে আমার এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ বর্জন করবে আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি করবে? তাপ গ্রহণ করবে। তো তোমাদের মাথায় একটা শব্দ ঘুরতেই পারে, সেটা হলো এরকম, আমার এই পাত্রও তো এই পানির সাথে আছে না, এই পাত্রও তো তাপ গ্রহণ বা বর্জন করার কথা, অবশ্যই করার কথা, অবশ্যই। কিন্তু আমার উদ্দীপকে পাত্র সম্পর্কিত কোনো কথা বলা নেই। যদি পাত্র সম্পর্কিত কোনো কথা বলা থাকতো তাহলে আমি কি করতাম? ধরো আমার বলা নেই, আমি পাত্র নিয়ে কথা বলবো না, কিন্তু আমি ধরো বলা থাকতো, যদি ধরো পাত্রের ভর আমাকে বলে দিল 100 গ্রাম, আমি এটা মুছে দিব একটু পরে, 100 গ্রাম বা 0.1 কেজি।
আবার এর তাপমাত্রা তাহলে কত হবে, এর তাপমাত্রা আমাকে বলে দিবে না। যদি এর তাপমাত্রা দেখো খেয়াল করো, এর মধ্যে এটা কি ফুটন্ত পানি না, এর মধ্যে তো এই পানিটা ছেড়ে দিচ্ছি, তাহলে ফুটন্ত পানি কার মধ্যে আছে, পাত্রের মধ্যে আছে। এই পাত্রের তাপমাত্রা আর এই যে ফুটন্ত পানির তাপমাত্রা সেম হবে। আমরা মাথায় রাখবো যে দুইটা বস্তুকে যদি আমি পরস্পরের সংস্পর্শে রাখি তাহলে তারা তাপীয় সমতায় থাকে। তাপীয় সমতায় থাকার মানেটা হলো এদের উভয়ের তাপমাত্রা কি হবে, সমান হবে। তো আমরা এটা মাথায় রাখবো। তো খেয়াল করো, তখন আমি এইটার তাপমাত্রা আমি কি বলবো বলো, 100 ডিগ্রি সেলসিয়াস। যদি পাত্রের ভর দিয়ে দিত তাহলে আমি এই জিনিসটা আমার থাকতো, একটু খেয়াল করো। তখন আমার এই পানিটা তাপ গ্রহণ করত, আর এই যে এই পানি এবং এই পাত্র উভয়ে মিলে তাপ কি করত, বর্জন করত। আর আমরা জানি মোট বর্জিত তাপ ইকুয়াল মোট গৃহীত তাপ, বা মোট গৃহীত তাপ ইকুয়াল মোট বর্জিত তাপ, তুমি যেটাই বলো না কেন সেটাই ঠিক। তো আমার এই প্রশ্নে পাত্র নিয়ে কোনো কথা বলা নেই এই উদ্দীপকে, এজন্য আমি পাত্রের ভরটা এবং এটা নিয়ে আমি কোনো কাজ করব না। যদি বলতো তাহলে আমি কি করতাম, মোট বর্জিত তাপের মধ্যে এই পানিটাও তাপ বর্জন করতো, পাত্রটাও কি করতো, তাপ বর্জন করতো। তো আমরা এখন আসো সমাধানে যাই। আমাকে বলছে মিশ্রণের তাপমাত্রা কত, আমি জানি না। তাহলে আমি ধরে নিব মিশ্রণের তাপমাত্রা হলো থিটা। মিশ্রণের তাপমাত্রা কত, থিটা। এই থিটা এর মানটা একটু খেয়াল করে দেখো, এই থিটা 1 এর চেয়ে অবশ্যই কি, থিটা 1 এর চেয়ে অবশ্যই ছোট, 100 এর চেয়ে অবশ্যই ছোট হবে, কারণ এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ বর্জন করবে। আর আমার অবশ্যই থিটা 2 এর চেয়ে এই থিটা এর মানটা কি হবে, বড় হবে। তাহলে এই কন্ডিশন থেকেই আমরা একটু সামনে আগাবো। একটু খেয়াল করো, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, মোট গৃহীত তাপ ইকুয়াল মোট বর্জিত তাপ আমার তাপটা গ্রহণ করবে। একটু খেয়াল করো, আমি প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমার এই যে এই পানিটা তাপ কি করবে বলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ কি করবে, বর্জন করবে। তাহলে আমি লিখবো আমার তাপের গাণিতিক রাশি ছিল আমাদের কিউ ইকুয়াল এম এস ডেল টি, মানে কি ছিল বলো, এম এস T2 মাইনাস T1। ওকে, এই যে একটু খেয়াল করো, এই জায়গাটায় একটা জায়গায় একটু কনফিউশন তৈরি হয় আমাদের, এই জায়গাটা খুব ভালোভাবে একটু খেয়াল করবো। দেখো এমটা ভর, এসটা কি আপেক্ষিক তাপ। ওকে, আর T2 মাইনাস T1, T2 হলো চূড়ান্ত তাপ, দ্বিতীয় তাপমাত্রা, T1 হলো আদি তাপমাত্রা। এই জায়গাটায় আমরা একটু ভুল করি, কে T1 হবে আর কে T2 হবে, বা কে থিটা 1 হবে কে থিটা 2 হবে, সেটা আমরা বুঝতে ভুল করি। একটু খেয়াল করো, ধরো আমার প্রথমে আদি তাপমাত্রা ছিল হলো 20, পরে হইছে কত 30। তাহলে বলো প্রথমে যেটা শুরু সেটা হলো T1, পরে হবে T2। ওকে, আমি যদি বলি প্রথমে ছিল আমার 50, পরে হইছে 15, তাহলে বলো T1 কে 50, T2 কি 15। তো আমরা কখনোই এইটা মাথায় নেওয়া যাবে না যে T2 মানেই বড় তাপমাত্রাটা, না না, T2 মানে হলো পরেরটা। অর্থাৎ আমরা সবসময়ের জন্য ব্যবধানটা হিসাব করি পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, এই রিলেটেড। এরপরে আমরা একটা সমাধান পাবো। যদি আমি এই কনসেপ্ট যদি ভালোভাবে না বুঝি তাহলে আমাদের অনেক প্রশ্নে এই জায়গাটায় আমরা ভুল করে আসি, এই জায়গাটায় ভুল করলে তখন আমাদের ম্যাথ 0। ওকে, তো আমরা এই জায়গাটা মাথায় রাখবো, সবসময়ের জন্য পরিবর্তন মানে পরেরটা মাইনাস আগেরটা। ওকে, এটা আমরা মাথায় রাখবো। এখন খেয়াল করে তোমরা আমাকে বলো, আমরা বলি তাহলে আমার তো এই উদ্দীপকে এই কি বলে পাত্র নিয়ে কোনো কথা বলে নেই, পাত্রকে বাদ দিয়ে কাজ করব। তো পাত্রটাকে আমি কি করে দেই, পাত্রের কাজটা মুছে দিই। যদি পাত্রের ভর দিয়ে দিত, পাত্রের আপেক্ষিক তাপ দিয়ে দিত, তাহলে আমরা পাত্রের মানে বিষয়টা নিয়েও আমরা কাজ করতাম। যেহেতু পাত্রের কথা বলেনি, আমরা পাত্রটা নিয়ে কাজ করব না। তোমরা যদি কখনো এই টাইপের প্রশ্ন ফেস করো, সমাধান করবা, অবশ্যই তোমরা পারবা। এই জন্য আমি কনসেপ্টটা নিয়ে একটু বলে রাখলাম। এখন আসো, এইখান থেকে আমার শুধুমাত্র তাপ বর্জন করবে কে, পানি। আমি ধরে নিচ্ছি যে কোনো পাত্র না, এটা কাল্পনিক পাত্রে রাখা হয়েছে, পানিটাকে রাখা হয়েছে কাল্পনিক পাত্রে। ওকে, আর পাত্র যদি ভর বলে দিত সেক্ষেত্রে আমরা পাত্রের ভর, আপেক্ষিক তাপ, পাত্রের গৃহীত তাপ, বর্জিত তাপ এগুলো নিয়ে চিন্তা করতাম। তো খেয়াল করে দেখো, এই পানিটা তাপ বর্জন করবে, তাহলে মোট বর্জিত তাপকে আমি বলি Q1 ইকুয়াল, আমরা মোট গৃহীত তাপকে বলি Q2, গৃহীত তাপ কত Q2। এখন আসো তাপমাত্রা, দেখো এই ওর তাপ বর্জিত তাপ আমরা বলি M1 S, পানি, এটাও পানি এটাও পানি, আপেক্ষিক তাপ S। আর তাপমাত্রার পরিবর্তন বলো, আগে ছিল কত θ1, পরে হয়েছে কত থিটা। তার মানে আমার হওয়ার কথা কি বলো তো, পরেরটা মাইনাস আগেরটা, থিটা মাইনাস θ1। বাট এইটাকে আমি বলছি হলো বর্জিত তাপ। কি তাপ, বর্জিত তাপ। আর এটাকে বলছি আমি কি তাপ, গৃহীত তাপ। এখন আসো এই জায়গাটায় আমি একটু কাজ করব, খেয়াল করো। তুমি আমাকে বলো
এইখানে বর্জিত তাপ বলছি, তার মানে ঋণাত্মক তাপের কথা আমি অলরেডি বলে ফেলছি, কিন্তু ঋণাত্মক আসবে এই মানটা। দেখো এইখানে আমি বর্জিত যেহেতু বলছি, তার মানে ঋণাত্মকের কথা বলছি, তার মানে এই রাশিটাকে আমার মাইনাস দ্বারা কি করতে হবে, এই রাশিটাকে আমার মাইনাস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে বর্জিত তাপ বলছি মানে এটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তখন আমি মাইনাস দ্বারা গুণ করলে দেখো এইটা হয় থিটা 1 এর আগে কি আসে, প্লাস আসে, থিটার আগে কি আসে, মাইনাস আসে। তার মানে তখন আমরা এইভাবে বলি বড় তাপমাত্রা থেকে সবসময় কোনটা বাদ দিব, ছোট তাপমাত্রা বাদ দিব, কারণ এই মাত্রা এটা বর্জিত, তার মানে নেগেটিভ। এটা বর্জিত মানে কি, নেগেটিভ। আমি নেগেটিভ মানটা নিতে পারবো না, এর জন্যই বর্জিত বলে দিচ্ছি। বর্জিত যেহেতু বলে দিচ্ছি, তার মানে এখানে হবে থিটা 1 মাইনাস থিটা, থিটা 1 মাইনাস থিটা। ওকে, আর এইখানে দেখো খেয়াল করো গৃহীত তাপ, বলো তাপমাত্রা ছিল কত, তাপমাত্রা ছিল আমার 20, ভর m2, তাহলে m2 s তাপমাত্রা আগে ছিল কত, থিটা 2, পরে হয়েছে কত, থিটা, তাহলে থিটা মাইনাস থিটা 2। ওকে, এখান থেকে আমি কার মান বের করে ফেলবো, থিটা এর মান বের করে ফেলবো, সেটাই আমার অ্যান্সার। আবার একটু দেখো এই জায়গাটা আমি আবার একটু কনফিউশনটা একটু দূর করি। আমাদের সমস্যাটা কি, দেখো এই যে এইটা বলছিলাম যে T2 মাইনাস T1 পরিবর্তন মানে পরেরটা মাইনাস আগেরটা, তাহলে এইখানে কি হইলো, এইখানে আমি ঠিকঠাকই লিখলাম যে আগে ছিল থিটা 2, পরে হয়েছে থিটা, তাহলে থিটা মাইনাস থিটা 2, এটা ঠিক আছে, এটা আমাদের কোনো সমস্যা নাই, গৃহীত তাপ নর্মালি। কিন্তু এইখানে দেখো আমি m1 s থিটা 1 মাইনাস থিটা লিখলাম, তাহলে হওয়ার কথা কি আগেরটা মাইনাস পরেরটা। কিন্তু তুমি কল্পনা করে দেখো এই মানটা কি 100-র চেয়ে ছোট না, তাহলে 100-র চেয়ে ছোট কোনো মান, এটা যদি এইরকমই লিখতাম আমি, এই যে এরকম হওয়ার কথা তোমাদের হিসাব অনুযায়ী যে থিটা মাইনাস থিটা 1, দেখো থিটা 1 এর মান অবশ্যই থিটার চেয়ে বড়, অ্যান্সারটা ঋণাত্মক আসতেছে, আর আমি বলেই দিছি ঋণাত্মক মাইনাস, এর জন্য আমার মাইনাস দ্বারা গুণ করতে হচ্ছে, তার মানে এটা হবে থিটা 1 মাইনাস থিটা, থিটা 1 মাইনাস থিটা। তার মানে আমার এই গৃহীত তাপ বর্জিত তাপের ক্ষেত্রে অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতির ক্ষেত্রে আমরা শর্টকাট যদি কেউ এইভাবে মনে রাখো যে বড়টা থেকে ছোটটা বাদ দিব, বড়টা থেকে কোনটা বাদ দিব, ছোটটা বাদ দিব, তাহলে আর কোনো কনফিউশন তৈরি হবে না। ওকে, আর এই ঘটনা নিয়ে আমি এর পরবর্তীতে মানে একটু পরে আর একটা সিকিউ সলভ করবো, তখন এই বিষয়টি নিয়ে আমি আরও বিশদভাবে বলবো। তাহলে মূলনীতির ক্ষেত্রে আমরা মাথায় রাখবো বড়টা মাইনাস ছোটটা। এখন আসো আমি সমাধানটা করি। দেখো আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ একই জিনিস, আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমাকে বলো m1 এর মান কত, m1 এর মান 0.2, আপেক্ষিক তাপ 4200, থিটা 1 কত 100 মাইনাস থিটা ইকুয়াল m2 এর মান কত, m2 এর মান 0.1, আপেক্ষিক তাপ কত 4200, আর তাপমাত্রার পরিবর্তন থিটা মাইনাস কত, থিটা 2 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আসো এখান থেকে আমি মানগুলো বের করতে থাকি। তাহলে এটাকে লেখা যায় এই 4200, এই 4200 বাদ থাকে হলো 0.2 ইন্টু 100, তার মানে আসে হলো 20 মাইনাস 0.2 থিটা ইকুয়াল এটা আসে হলো 0.1 থিটা মাইনাস কত 2, গুণ করলে পার পাই 2, তাহলে এখান থেকে 0.1 থিটা হবে, এখানে 0.1 থিটা মাইনাস 2, তাহলে এই থিটা থিটা একই পাশে যদি নিয়ে আসি 0.1 থিটা প্লাস 0.2 থিটা, তার মানে 0.3 থিটা ইকুয়াল 20 প্লাস কত 2, 22, তাহলে আমি থিটা ইকুয়াল মানটা পাচ্ছি, থিটা ইকুয়াল মানটা পাচ্ছি 22 ডিভাইডেড বাই 0.3, 22 ডিভাইডেড বাই 0.3 আসলে 73.33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণের তাপমাত্রা কত, 73.33 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো আমার অ্যান্সার। তাহলে দেখো আমরা 1 নম্বরের অ্যান্সার পেয়ে গেছি, আমাকে বলছে মিশ্রণের তাপমাত্রা কত, তো আমাদের মিশ্রণের তাপমাত্রা বের করা শেষ। এখন আসো আমরা 2 নম্বর কোশ্চেনটাকে বাদ রেখে আমরা 3 নম্বর কোশ্চেনটা একটু সমাধান করব। 3 নম্বর কোশ্চেনটার মধ্যে আমার এই 2 এবং 4 দুইটা কোশ্চেনেরই বেসিকটা লুকায়ে আছে, তো আমরা 3 নম্বরটা আগে করে এরপরে 2 এরপরে 4টা করব। একটু খেয়াল করো, দেখো আমরা কোশ্চেনটা সমাধানে চলে যাই। ওকে, আমি এটুকু মুছে ফেলি, আমরা কোশ্চেনটা পড়তে পড়তে ওইটা মুছে ফেলি। আমাকে বলছে দেখো ওই মিশ্রণ, কার কথা বলছে, মিশ্রণ, তো আমি এই অংশটা মুছে ফেলি, এই অংশটা মুছে একটু খেয়াল করো, আমাকে মিশ্রণের কথা বলছে। মিশ্রণ মানে কি, মিশ্রণ মানে হলো আমার এই যে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি মিশিয়ে ফেলছি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আমি পানি মিশিয়ে ফেলছি। মিশানোর পরে যে আমার মিশ্রণ হয়েছে সেই মিশ্রণ নিয়ে আমার কাজ করতে হবে। আর সেই মিশ্রণের তাপমাত্রা একটু আগে তোমরা পেয়ে গেছো কত, মিশ্রণের তাপমাত্রা পেয়ে গেছো 73.33 ডিগ্রি সেলসিয়াস। আর এই মিশ্রণের ভর কত পেয়ে গেছো, মিশ্রণের ভর তোমরা পেয়ে গেছো এই দুইটা ভরের কি ফল, এই দুইটা ভরের যোগফল, তার মানে এখানকার m পেয়ে গেছো m1 প্লাস m2
অর্থাৎ 0.3 কেজি। এখন আসো, এখন আমার চিন্তা জগতের মধ্যে কি এরা আর থাকবে? এরা থাকবে না। আমার এখন চিন্তার মধ্যে থাকবে এখন আমার এই যে মিশ্রণটা হয়েছে সেই মিশ্রণের তাপমাত্রা হলো 73.33 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের ভর হলো এই দুইটা ভরের কি ফল? যোগফল। তাহলে একে রেখে আমি বাকি সবাইকে কি করে ফেলি? মুছে ফেলি। একে রেখে বাকি সবাইকে আমি মুছে ফেললাম, এদেরকে আমার লাগবে না। ওকে, এখন আমার মিশ্রণটা হলো এইটুকু, আমি এইটুকু নিয়ে চিন্তা করব। আর আমার বিশ্বাস এইটুকু কারোর বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন খেয়াল করে দেখো, আমাকে বলছে ওই মিশ্রণ সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে পারবে। তার মানে সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে পারবে সেটা আমাকে বের করতে বলছে। একটু খেয়াল করো, দেখো এইটা সলভ করার জন্য আমাকে একটু বেসিক জানতে হবে, হালকা একটু আমরা শুনবো শুধু। দেখো আমি এর মধ্যে বরফকে ছেড়ে দিলে এই বরফ তাপ গ্রহণ করে করে গলবে। বরফ কততে গলে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে। আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আমরা জানি 3,36,000। ওকে, আমি ধরে নিব এম পরিমাণ বরফ গলবে। তাহলে খেয়াল করো, আমি ধরে নিচ্ছি, ধরি মিশ্রণটি, ওইখানে বলছে ওই মিশ্রণ সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে পারবে। আমি ধরে নিব যে এম পরিমাণ বরফকে গলাতে পারবে, বা এম, যেহেতু এখানে এম লিখছি, এম প্রাইম পরিমাণ বরফকে গলাতে পারবে। এম প্রাইম পরিমাণ বরফ গলাতে পারবে। এখন বলো, আমি এই যে এম প্রাইম বরফ যেহেতু গলবে, তার মানে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এম প্রাইম LF ইকুয়াল কোন তাপের দ্বারা গলবে? খেয়াল করো, এই যে 73.33 অর্থাৎ 73.33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল, এই তাপমাত্রার পানি তাপ বর্জন করতে থাকবে। বেসিকটা বুঝো, এই তাপমাত্রার পানি তাপ বর্জন করবে, বর্জন করতে করতে আস্তে আস্তে কমতে 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 সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসতে পারবে? তোমরা একদম চোখ বন্ধ করে বলতে পারবা যে তাপমাত্রা কমতে 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 যখন জিরোতে আসবে, জিরোতে আসার পরে তখন ওই পানিটার পরিবর্তনটা কি হবে? পানিটা আস্তে আস্তে আবার বরফ হইতে শুরু করবে। তো পানিকে তো আমার বরফ হইতে দেওয়া যাবে না, বা বরফ হইতে হওয়ার কন্ডিশন নেই। আমাকে বলা হয়েছে হলো এরকম, এই পানি কতটুকু সর্বোচ্চ বরফ গলাইতে পারবে। তার মানে ও বরফকে গলাইতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ও বরফে পরিণত হতে শুরু করে। তার মানে ওর পানির তাপমাত্রা জিরোতে আসা পর্যন্ত ও কি করতে পারবে? বরফকে গলাইতে পারবে। তার মানে আমার এই পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ বলে একটা শব্দ লাগবে। কি লাগবে? পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ। আর একটু খেয়াল করো, তাহলে এই রাশিটাকে আমি একটু মুছে আমি আগে বের করে নেই যে পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ। পানি কর্তৃক সর্বোচ্চ, পানি না লিখে আমরা মিশ্রণ কর্তৃক লিখলে আরো একটু ভালো হবে। মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে কিউ ইকুয়াল কত হবে বলো? এম এস ডেলটি। ডেলটি না লিখে আমরা লিখি T2 মাইনাস T1। একটু খেয়াল করো, যেহেতু এই যে এইখানে আবার একটু খেয়াল করো, দেখো আমি বর্জিত বলছি না, তার মানে এই মানটাও কি দেখো, আমি যে পরেরটা মাইনাস আগেরটা যদি করি ঋণাত্মক অ্যান্সার আসবে, কিন্তু আমি তো বর্জিত বলেই ফেলছি, তার মানে সামনে একটা কি চিহ্ন থাকবে? মাইনাস থাকবে। আর সামনে মাইনাসটাকে আমি নেগলেক্ট করার জন্য এই পরেরটা মাইনাস আগেরটা না লিখে আগেরটা মাইনাস পরেরটা লিখবো আমি। তার মানে আমি লিখবো হলো এইভাবে লিখবো যে ইকুয়াল 0.3 ইন্টু 4200 ইন্টু, দেখো এটাকে বলবো আগেরটা মাইনাস পরেরটা লিখবো, অর্থাৎ T1 মাইনাস T2 লিখবো। T1 মাইনাস T2 লিখবো। তার মানে T1 কত বলো? T1 এই যে এই থেটাকে আমি বলতেছি T1, তাহলে এটাকে আমি যদি T1 বলে আসি, T1 তাহলে বলো 73.33 মাইনাস কত? 0। এটা হলো সর্বোচ্চ কি তাপ? বর্জিত তাপ। আমি যদি একটু ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করলে আসবে হলো ইন্টু 4200 ইন্টু 0.3 আসে হলো 9.24 ইন্টু 10 টু দি পাওয়ার 3। 9.24 ইন্টু 10 টু দি পাওয়ার 9.24 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। এখন আসো, আমি ধরে নিছি কতটুকু বরফকে গলাইতে পারবে? এম প্রাইম পরিমাণ। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি বলো? প্রশ্ন মতে এম প্রাইম LF ইকুয়াল এই যে কিউ, তাহলে এখান থেকে বলো আমি লিখতে পারি এম প্রাইম ইকুয়াল কিউ ডিভাইডেড বাই LF। কিউ ডিভাইডেড বাই কত? LF। আর LF এর মানটা ছিল হলো 3,36,000। তাহলে এই মানটা আমি বের করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। ডিভাইডেড বাই 336,000 আসবে হলো 0.275 কেজি। 0.275 কেজি, বা আমি যদি এটাকে গ্রামে নিয়ে যাই, গ্রামে নিয়ে গেলে আসবে হলো 275
গ্রাম। তার মানে ও সর্বোচ্চ 275 গ্রাম বরফকে কি করতে পারবে, গলাইতে পারবে। কোশ্চেনটা আমাকে বুঝতে হবে ওই মিশ্রণ বলতে বোঝাচ্ছে দুইটা ভরের কি ফল, যোগফল, আর মিশ্রণের তাপমাত্রা ছিল আমি একটু আগে বের করে আসছিলাম সেইটা, এই মিশ্রণ কতটুকু সর্বোচ্চ বরফ গলাইতে পারবে আমার সেটা বের করতে বলছে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। নো, কারো কোনো কনফিউশন নেই। একটু খেয়াল করো, আমরা একটু সামনে আগাবো। এরপরের প্রশ্নটা আমি বলবো, 2 নাম্বারটায় আমরা চলে আসি। আমাকে বলছে, খেয়াল করো, দেখো আমাকে বলছে এরকম যে ওই মিশ্রণে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আমি যদি 300 গ্রাম বরফ দেই, সম্পূর্ণ বরফ গলবে কি, মানে সম্পূর্ণ বরফ গলবে কি? তো এইখানে দেখো এই কোশ্চেনের সমাধানে আমরা বের করি কি সম্পূর্ণ বরফ গলবে, কতটুকু গলবে। তো এইখানে এই অ্যান্সারটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি 2 ভাবে করব। তো এই কোশ্চেনটা দুইটা, একটা আরেকটার বিপরীত। একটা হলো সম্পূর্ণটা গলবে কি না তখনকার কন্ডিশন, আর একটা সম্পূর্ণ গললে কি হবে আর না গললে কি হবে, সেই দুইটা আমরা এইখান থেকে ফিল করতে পারবো। একটু বুঝো, আমি কোশ্চেনটা সমাধান করে দিচ্ছি তোমাদের। খেয়াল করো, দেখো তো এখান থেকে আমরা পাচ্ছি এভাবে, আমরা তো মিশ্রণ তাই তো, আমি মিশ্রণ নিয়েই কাজ করব। আমি একটু চিত্রটা এই পাশে একটু ছোট্ট করে আঁকি, আমাকে সমাধানটা একটু বড় করে করতে হবে। ওকে, দেখো এই মিশ্রণে কি ছিল, আমরা এই মিশ্রণটা এরকম পাইছিলাম। আমার মিশ্রণটা ছিল এমন, এই মিশ্রণের ভর ছিল হলো m = 0.3 কেজি, আর মিশ্রণের টেম্পারেচার তাপমাত্রা ছিল হলো থেটা ইকুয়াল কত ছিল, বা টি দিব, থেটা দিব, টি থেটা, আচ্ছা থেটাই দেই আমি। থেটা ইকুয়াল কত, 73.33 ডিগ্রি সেলসিয়াস। কেউ টি দ্বারা প্রকাশ করে, কেউ থেটা দ্বারা প্রকাশ করে, তোমার ইচ্ছা, তুমি টি দ্বারা প্রকাশ করো, T1 T2 T3 এভাবে প্রকাশ করো, থেটা 1 থেটা 2 থেটা 3 এভাবে প্রকাশ করো, তাতে কোনো কিছু যায় আসে না। তো বলছে ওই মিশ্রণ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম বরফ গলাইতে পারবে কিনা। ওই সেম একটু আগে যেই কাজটা করছিলাম সেই কাজটাই আমরা একটু করব। আগে প্রশ্নটার সমাধানটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেন আমি বাকি কথাগুলো বলবো। একটু খেয়াল করো, প্রথমেই আমি দেখব এই মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ কতটুকু তাপ বর্জন করতে পারবে সেটা দেখবো আমরা। তাহলে আমি এটা 3 নম্বর প্রশ্নের সমাধানটা করতেছি। তো 3 আর 4 একটার পরিপূরক, তো 3 4 আমি একসাথেই করে ফেলতে পারবো। আগে 3 নাম্বারটা দেখো, আমি লিখবো প্রথমে মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ। একটু আগে তোমরা সেটা সলভ করে আসছো বা বের করে আসছো। আমি Q1 বললাম, Q1 = ms ∆T, যেহেতু বর্জিত তাপ আমি পরেরটা মাইনাস আগেরটা না লিখে আগেরটা মাইনাস পরেরটা লিখবো। ms কত, থেটা -0, সর্বোচ্চ 0 পর্যন্ত তাপ বর্জন করতে পারবে। তোমরা যদি মানটা বসায় দাও, 0.3 × 4200 কত, 73.33 - 0। এই মানটা একটু আগে আমরা বের করে আসছি। মানটা ছিল হলো কত, আমি আবার করি, মানটা ছিল 73.33 × 4200 × 0.3 আসে হলো 9.24 × 10⁴, 9.24 × 10⁴ এত জুল। এখন আমি দেখব এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলানোর জন্য কতটুকু প্রয়োজন তাপ। দেখো আমরা যদি ওই যে গত দিন অর্থাৎ লেকচার 1-এর যদি আমরা লেকচার 2 এর আমরা যদি এটা দেখি, গ্রাফটা দেখি, খেয়াল করো, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ প্রথমে 0 ডিগ্রির কি হবে, বরফ হবে। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হবে, 0 ডিগ্রির পানি হবে। তার মানে সর্বোচ্চ কতটুকু তাপের প্রয়োজন সেটা আমার দেখতে হবে। এখন আসো, আমি প্রথমেই লিখব -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে গলাতে মোট প্রয়োজনীয় তাপ, প্রথমে -5 ডিগ্রির বরফ 0 ডিগ্রির কি হবে, বরফ হবে। তার মানে m, যেহেতু আমি বরফ নিয়ে কাজ করতেছি, এটা কার ভর হবে, বরফের ভর। আমি যাকে নিয়ে কাজ করব তার ভর লিখতে হবে। ms কার আপেক্ষিক তাপ হবে, বরফের, তাহলে S1 লিখি আমি। আর ∆T তাপমাত্রার পরিবর্তন কত হবে, 0 - -5। ওই তো আমি বলছিলাম পরেরটা মাইনাস কি আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, প্লাস mLF। এটা কার ভর, এই এমগুলা কার ভর, বরফের ভর। তাহলে যেহেতু আমি বরফ বলতেছি, এটাকে m বলে আসছি, এই বরফটাকে আমি m1 বলে আসি। একটু খেয়াল করো, বরফের ভর কত ছিল, কত গ্রাম বরফকে গলানোর জন্য আমার চেষ্টা করতেছি, 300 গ্রামকে গলাইতে কতটুকু তাপ লাগবে। তাহলে এটা কার ভর হবে, এই ভরটা হবে কত গ্রাম, 300 গ্রাম। তার মানে 0.3 ইন্টু কার আপেক্ষিক তাপ। দেখো প্রথমে মাইনাসের বরফ থেকে 0-র বরফ হবে, তাহলে এটা কাকে নিয়ে কাজ করতেছি,
বরফকে নিয়ে কাজ করতেছি, তাহলে এই আপেক্ষিক তাপটা কি পানির হবে? না, এই আপেক্ষিক তাপটা হবে বরফের। অর্থাৎ মাইনাস থেকে জিরোতে আসতেছে, মাইনাসের বরফ থেকে জিরোর বরফে আসতেছে। আমি যে গ্রাফে দেখাইছিলাম একবার একটু দেখে আসবা পেছন থেকে, যে মাইনাস থেকে প্রথমে জিরোতে আসে, জিরো থেকে জিরো, জিরো থেকে 100, 100 থেকে 100, 100 থেকে 110, তাহলে মাইনাস থেকে জিরোতে আসলে এটা কার আপেক্ষিক তাপ হবে? এটা কার আপেক্ষিক তাপ? বরফের আপেক্ষিক তাপ। তার মানে আমি অবশ্যই বরফের আপেক্ষিক তাপ আমাকে লিখতে হবে। এখন আসো বরফের আপেক্ষিক তাপ লিখি আমরা। কত ছিল বরফের আপেক্ষিক তাপ? 2100। আর তাপমাত্রার পরিবর্তন কত? ইন্টু 5 প্লাস এই মানটা হলো 0.3 ইন্টু 3,36,000। ওকে, ফুল মানটা যদি আমি যোগ করি, যোগ করলে আমি পাচ্ছি হলো 0.3 ইন্টু 2100 ইন্টু 5, এটা আসলে 3150 প্লাস এটা আসে 0.3 ইন্টু 336,000 আসে হলো 100,800, তাহলে এটাকে যদি আমি যোগ করে দিই, যোগ করি 3150 আসে হলো 10, আমি সাইন্টিফিক মোডে যদি লিখি 10.395 ইকুয়াল 10.395 ইন্টু 10⁴ জুল। একটু তোমরা আমাকে বলবা এইখান থেকে, এইখানেই আমার সমাধান, আমার এই কোশ্চেনটার সমাধান আর এই কোশ্চেনটার সমাধান সেম আসবে। একটু খেয়াল করো, দেখো আমি এইখানে দেখতে পাচ্ছি মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ এতটুকু তাপ বর্জন করতে পারবে, এরপরেই তো বরফ হইতে শুরু করবে। কিন্তু আমার তো সম্পূর্ণটাকে গলানোর জন্য প্রয়োজন কত? 10.395 ইন্টু 10⁴ জুল। তুমি বলো Q1 বড় না Q2 বড়? আমরা দেখতেই পাচ্ছি যে পাওয়ার সেম, কিন্তু মানের দিক দিয়ে এইটার চেয়ে এটা বড়, তার মানে Q2 বড়। অর্থাৎ সর্বোচ্চ পানি যতটুকু তাপ বর্জন করতে পারবে, বরফকে গলানোর জন্য তার চেয়ে বেশি তাপের প্রয়োজন। বরফকে গলানোর জন্য তার চেয়ে কি বেশি তাপের প্রয়োজন। তার মানে ও সম্পূর্ণ বরফকে গলাইতে পারবে না, সম্পূর্ণ বরফকে কি করতে পারবে না? গলাইতে পারবে না। ওকে, তার মানে আমি এইখানে এই কন্ডিশনটাই লিখবো, এখানে Q2 ইজ গ্রেটার দেন Q1, তার মানে সম্পূর্ণ বরফ গলাইতে পারবে না, সম্পূর্ণ বরফ গলাতে পারবে না। ওকে, এখন আসো, এখন হলো মূল কথায় আসবো আমরা। আমাদের দেখো প্রশ্নের অ্যান্সার শেষ। ওই মিশ্রণ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম বরফ দিলে সম্পূর্ণ বরফ গলবে কি? তার মানে সম্পূর্ণ বরফ গলবে না। যদি আমাকে কোনো কারণে বলতো কতটুকু বরফ গলবে, তাহলে স্যারেরা কখন প্রশ্নে কি বলবে সেটা তো আর আমরা জানি না। তার মানে কখন স্যার বলে বসলো যে সম্পূর্ণটা গলবে না, ঠিক আছে, ওকে বুঝলাম। স্যারই প্রশ্নে বলল যে ওই মিশ্রণে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম বরফ দিলে সম্পূর্ণ বরফ গলবে কি? যদি না গলে তাহলে কতটুকু গলবে, বা যদি না গলে তাহলে কতটুকু বরফ গলবে না? দুই টাইপের কথা বলতে পারে। তাহলে এইখানে কতটুকু গলবে বা গলবে না কথাটা যদি অ্যাড করে দেয় তাহলে তো আমার প্রশ্ন অসম্পূর্ণ রয়ে গেল। তো ওই অংশটুকু আমরা একটু দেখব। গলবে না, ঠিক আছে, বুঝলাম, তাহলে কতটুকু গলবে সেটা আমরা দেখব, কতটুকু গলবে সেটা আমরা দেখব। একটু খেয়াল করো, দেখো আমি ধরে নিলাম যে পুরাটা গলবে না, তাহলে কিছু একটা তো গলবে, কিছু একটা গলবে। ওই কন্ডিশন থেকে একটু খেয়াল করে দেখো, কিছু একটা গলবে সেটা বের করার জন্য আমরা চেষ্টা করি। খেয়াল করো, আমি ধরে নিচ্ছি যে m প্রাইম পরিমাণ বরফ গলবে। কতটুকু গলবে? m প্রাইম। তাহলে ওই m প্রাইমটা আমরা একটু বের করার চেষ্টা করব। একটু খেয়াল করো, ওই m প্রাইমটা আমরা উপরের দিকে একটু মুছে ফেলি, এইখানে আমরা করব। তাহলে আমি ধরে নিচ্ছি ধরি m প্রাইম পরিমাণ বরফ গলবে। তাহলে তুমি আমাকে বলো, এই যে এই সম্পূর্ণ এইটুকু তাপের দ্বারাই তো গলবে, এই যে যতটুকু তাপ সর্বোচ্চ বর্জন করতেছে এইটুকু তাপের দ্বারাই গলবে। কিন্তু গলার আগের শর্তটা আবার খেয়াল করে দেখো। প্রথমে -0 ডিগ্রির বরফ, -5 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হবে, প্রথমে এইটুকু তাপ কিন্তু লাগবে। এরপরে না হয় এইখানে কিছু একটা গলবে, তার মানে এইটুকু কিন্তু আমার অবশ্যই থাকবে। তার মানে আমি লিখবো হলো 3150। প্রথমে মাইনাস থেকে তো জিরোতে হবে, হওয়ার জন্য যেটুকু তাপ লাগবে ওটুকু তো ব্যয় হবেই, তারপরে কিছু একটা গলবে। তাহলে -5 থেকে 0-তে আসতে যেটুকু লাগবে সেটুকু তো ব্যয় হইলো তাপ, প্রথমে -5 থেকে 0-তে আসবে, এরপরে তো আবার গলার চিন্তা ভাবনা, তার আগে তো গলার চিন্তা ভাবনা নেই। তাহলে -5 থেকে 0-তে আসলো, এরপরে তোমার গলতে শুরু করবে। কতটুকু গলবে? পুরাটা তো আর গলবে না,
গলবে কতটুকু? এই যে এইখানে খেয়াল করে দেখো, এই যে এইখানে এম প্রাইম পরিমাণ গলবে। কতটুকু গলবে? এম প্রাইম পরিমাণ। তার মানে 0.53 এর জায়গায় কত লিখবো? এম প্রাইম ইন্টু 33600 ইকুয়াল আমার Q1 এর মান। এই তাপের দ্বারাই তো গলবে। তাহলে এই তাপের দ্বারা প্রথমে -5 থেকে 0-তে আসবে, এরপরে কিছু একটা গলবে। তাহলে -5 থেকে 0-তে আসবে, যদি এইখানে তাকাই -5 থেকে 0-তে আসবে, এরপরে কিছু পরিমাণ গলবে। এই পুরাটা গলবে না, -5 থেকে 0-তে আসবে, এরপরে কিছু একটা গলবে। আর সেটা কার দ্বারা? এই পুরা তাপের দ্বারা। কত? 9.24 ইন্টু 10⁻, কত? 10⁴ জুল। তাহলে এখান থেকে এম প্রাইম বের করে ফেলবো আমি যদি সরাসরি ম্যাথটা এম প্রাইম বের করে ফেলি, প্রথমে আমি কি করব? আমার এই মানটা ছিল কত? 9.24 10⁻⁴। এটা থেকে আমি মাইনাস করব কত? মাইনাস করব 3150 মাইনাস, এরপরে ডিভাইডেড বাই কত? 336000 আসবে হলো 2.65 ও সরি 0.25 এত কেজি। আমি যদি গ্রামে নিয়ে যাই তাহলে হবে হলো ইন্টু 100 গ্রাম ইন্টু 1000, কেজিতে নিয়ে যাই 265.625, অর্থাৎ 265.625 এত কি গ্রাম। মানে এত গ্রাম বরফকেও গলাইতে পারবে, সর্বোচ্চ এতটুকু বরফকে কি করতে পারবে? গলাইতে পারবে। এখন আমি যদি তোমাকে বলি কতটুকু বরফ গলবে না, তোমরাই বলো। কি করবা? 300 মাইনাস এইটা, 300 মাইনাস এইটা, তার মানে বরফ গলবে না, বরফ গলবে না। কতটুকু গলবে না বলো? বরফ গলবে না মানে অক্ষত থাকবে। কতটুকু? 300 মাইনাস এইটা 34.375 এত গ্রাম। এত গ্রাম বরফ কি হবে না? গলবে না। দেখো কোনো কনফিউশন থাকার কথা না। তো প্রথমেই আসো, আবার একটু আমি বলি। প্রথমে আমাকে দেখতে হবে এই মিশ্রণ সর্বোচ্চ কতটুকু তাপ বর্জন করতে পারে, আর আমার সম্পূর্ণ বরফকে গলাইতে কতটুকু তাপের প্রয়োজন। যদি আমি দেখি যে যতটুকু তাপের প্রয়োজন তার চেয়ে কম পরিমাণ তাপও সরবরাহ করতে পারতেছে, তার মানে পুরোটা গলবে না। তাইলে কতটুকু গলবে? আমি ধরে নিছি এম প্রাইম পরিমাণ গলবে, এম প্রাইম পরিমাণ গলবে। তাহলে এইখান থেকে দেখো প্রথমে মাইনাস থেকে প্রথমে কোথায় আসবে? 0-তে আসবে, এরপরে তো এম প্রাইম পরিমাণ গলবে। আর সেটা কোন তাপের দ্বারা? যতটুকু সর্বোচ্চ বর্জন হয়েছে সেই তাপের দ্বারা। তো এখান থেকে আমরা এম প্রাইম বের করে দিব। এম প্রাইম মানে হলো কতটুকু গলছে। তাহলে কতটুকু গলবে না, আমি এম প্রাইম কোত্থেকে বাদ দিয়ে দিব? এই 300 গ্রাম থেকে এই পুরোটা বাদ দিয়ে দিলে আমি কি পাবো? কতটুকু গলবে না। ওকে, গুরুত্বপূর্ণ একটা অংশ। যদি স্যার কখনো বলে দেয় যে সম্পূর্ণ বরফ গলবে কিনা, মানে সম্পূর্ণ বরফ গলবে কিনা, তাহলে আমি এইটুকু অ্যান্সার লিখে দিলে শেষ। কিন্তু স্যারেরা মাঝে মাঝে কি বলবে যে তাহলে কতটুকু গলবে, তখন তোমার কতটুকু অ্যান্সার, এইটা অ্যান্সার। যদি বলে কতটুকু গলবে না, তখন তুমি এইটা অ্যান্সার বের করে দিবা। ওকে, কাজ শেষ। এখন আসো আমরা এই কোশ্চেনটায় চলে যাই। এই কোশ্চেনটায় গেলে তোমার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনটায় আসলে কি হবে ঘটনা দেখো, যে যদি এইটা লেস দেন হয়, মানে Q2 ইজ লেস দেন Q1 হয়, তাহলে কি ঘটবে এইটা আমরা একটু দেখব। দেখো আমাকে বলছে ওই মিশ্রণে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফ দিলে মিশ্রণের চূড়ান্ত অবস্থা কেমন হবে, মানে কি হবে সেটা আমাকে দেখতে হবে। একটু খেয়াল করো, আমি একটু দেখবো এখানে। এই এখন আমি 4 নম্বর কোশ্চেনটার সমাধান করতেছি। আমি এইটুকু অংশ মুছে দিব, এইটুকু মুছে দিব। আমার তো ওই আগের অংশ, আচ্ছা পুরাটাই মুছে দেই আমি। খেয়াল করো, দেখো আবার ভালোভাবে দেখো। এবার 4 নম্বর কোশ্চেনটা আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখব। ওই আমার ওই মিশ্রণ নিয়ে আমরা কাজ করতেছি। আমার এই মিশ্রণের মধ্যে কতটুকু পানি আছে? 0.3 কেজি। আর মিশ্রণের তাপমাত্রা আমি বের করে রেখে আসছি, সেটা ইকুয়াল কত বলো? 73 এটা এম বললাম আমি, এম ইকুয়াল সেটা 3.33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথমে আমি লিখব, প্রথমে আমি পাবো কি? পানি কর্তৃক বা মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ। মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ তুমি লিখতেছো Q1 ইকুয়াল ওই সেম ঘটনা। কত? আমি যদি লিখি 0.3 ইন্টু পানির আপেক্ষিক তাপ 4200 ইন্টু তাপমাত্রার পরিবর্তন 73.33 - 0, তাহলে আমি লিখে দেই 73.33
ইন্টু 4200 ইন্টু 0.3 আসে হলো 9.4 9.24 ইন্টু 10 টু দি পাওয়ার 4 9.24 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত জুল ও সর্বোচ্চ এতটুকু তাপ বর্জন করতে পারবে। একটু আগে যেই ম্যাথটা করে আসছি আমরা ওই অংশটুকুই। এখন আসো সর্বোচ্চ এতটুকু বর্জন করার পরে আমি দেখব এই যে -5°C তাপমাত্রা, দেখো বরফের পরিমাণটা আমি কমায় দিছি, তাইলে -5°C তাপমাত্রার বরফকে গলাতে গলাতে কি প্রয়োজনীয় তাপ দেখো আগের ঘটনায় সেম ঘটনা Q2 ইকুয়াল প্রথমে -5 থেকে 0-তে আসবে, কত কেজি বরফ 0.1 কেজি বরফ, তাহলে আমি সরাসরি লিখে দেই 0.1 প্রথম -5 থেকে কোথায় আসবে 0-তে আসবে, বরফ -5 থেকে 0-তে আসবে, বরফের আপেক্ষিক তাপ 2100 ইন্টু তাপমাত্রার পরিবর্তন কত 5 মানে 0 -5 পরিবর্তন, ওকে, প্লাস এম কত 0.1 আপেক্ষিক সুপ্ত তাপ 3,34,000। তাহলে একটু খেয়াল করে দেখো আমি এই মানটা যদি বের করি তাহলে 0.1 ইন্টু 4200 ইন্টু 5 আসে হলো 2100, ও সরি 2100 হবে এটা, 2100 ইন্টু 5 ইন্টু 0.1 আসে হলো 1050 প্লাস এই মানটা যদি আমি বের করি এটা আসবে একটা পয়েন্ট শূন্য বাদ চলে যাবে, তাহলে কত আসবে 33600, তাহলে যোগ করলে আমি পাচ্ছি হলো অ্যান্সার প্লাস 33600 আসে হলো 34650, আমি সাইন্টিফিক মোডে লিখি 3.465 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। তুমিই বলো এইখানে আমার সর্বোচ্চ বর্জন করতে পারে কতটুকু, সর্বোচ্চ বর্জন করতে পারে 9.24 এত জুল, আর আমার গলাইতে প্রয়োজন এতটুকু, তাহলে দেখো গলানোর পরেও কিছু পরিমাণ তাপ অবশিষ্ট থাকবে, ওই তাপ কি বসে থাকবে, ওই তাপ তো আর বসে থাকবে না, ওই তাপ কি করবে তাপমাত্রাকে আরও বাড়াবে। আমি যদি কল্পনা করি একটু, প্রথমে বরফ মাইনাস থেকে 0-তে আসবে, এটুকু তাপ ব্যবহার হবে, এরপরে 0 থেকে 0-র পানি হয়ে গেল, এটুকু তাপ ব্যবহার হবে, কিন্তু আমি তো এতটুকু তাপ দিতে পারি, তার মানে ও সর্বোচ্চ এইটুকু তাপ দিতে পারবে, আমার লাগবে এতটুকু, তাহলে কি হবে মিশ্রণের তাপমাত্রাটা এই যে এই 0 থেকে কিছু একটা উপরে এসে থেমে যাবে। তাহলে এইখানে দেখো সম্পূর্ণ বরফ গলবে, এখানে সম্পূর্ণ বরফ কি হবে গলবে, আমি এখানে এইভাবে লিখতে পারি, এখানে Q1 ইজ গ্রেটার দেন Q2, তার মানে কি সম্পূর্ণ, সুতরাং সম্পূর্ণ বরফ গলবে এবং মিশ্রণের তাপমাত্রা হবে থেটা, মিশ্রণের তাপমাত্রা হবে থেটা ডিগ্রি সেলসিয়াস, তো থেটা ডিগ্রি সেলসিয়াস আমি এটা বের করবো। একটু খেয়াল করো তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে আমার এইখানে একটু খেয়াল করো, আমার প্রথমে -5 ডিগ্রির বরফ 0 ডিগ্রির বরফ হবে, এরপরে গলবে, এরপরে একটা তাপমাত্রায় যাবে, মানে পানি থেকে পানিতে যাবে, তার মানে এই ঘটনাটাকে আমি লিখতে পারি, এই পুরো তাপটা কিন্তু আমার ইউজ হওয়ার পরে আরও কিছু পরিমাণ তাপের দ্বারা ও থেটাতে যাবে, তার মানে আমি লিখতে পারি 3, আমি সরাসরি ভাঙায় লিখি 1050 প্লাস 33600 প্লাস, দেখো প্রথমে মাইনাস থেকে 0 থেকে 0, এরপরে ওই 0.1 কেজি বরফ আবার কি হবে 4200 ইন্টু কোথায় যাবে আমি ধরে নিচ্ছি তাপমাত্রা হবে থেটা, তার মানে কত হবে থেটা মাইনাস 0, ওকে, ইকুয়াল হবে এই মানটা একটু খেয়াল করো, ওর তো আর সম্পূর্ণ বর্জন করার প্রয়োজন নাই, ও কি করবে ওই 73.33 থেকে থেটাতে এসে থেমে যাবে, ও কি 0 পর্যন্ত আসার সুযোগ পাবে, দেখো পাচ্ছে না, কারণটা কি 73 থেকে ও তাপ বর্জন করতেছে, তাপ গ্রহণ করতেছে, এর তাপমাত্রা এতটুকু তাপ নিয়েই ও কি হবে বরফ হইল 0 ডিগ্রির, এতটুকু তাপ নিয়ে ও কি হইল পানি হইল, ওর তো এত তাপ দেওয়ারই প্রয়োজন পড়তেছে না, তারপরে এর তাপমাত্রা আরও বাড়তেছে, তার মানে মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে ও কি হবে থেমে যাবে, সেই তাপমাত্রা আমি ধরে নিচ্ছি কত থেটা, তাহলে এইখানে এই জায়গাটায় একটু খেয়াল করো, ও আর 0-তে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, ও কোথায় যাবে থেটাতে যাবে, তাহলে এই জায়গায় শুধু কারেকশন হবে কি এই জায়গাটা হবে থেটা, তাহলে হবে কত 0.3 ইন্টু 4200 ইন্টু কত 73.33 মাইনাস থেটা, আমি এখান থেকে থেটার মান বের করে দিব, সেটাই আমার অ্যান্সার।
খুব ভালোভাবে দেখো, এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি আমার প্রশ্নে শুধু এইটুকু বলতো যে সম্পূর্ণ বরফ গলবে কিনা, তুমি বলতেছো হ্যাঁ সম্পূর্ণ বরফ গলবে, অ্যান্সার শেষ। কিন্তু আমাকে এখানে বলছে যে সব দিলে মিশ্রণের চূড়ান্ত অবস্থা কেমন হবে। তার মানে মিশ্রণ সম্পূর্ণ বরফ গলবে কিনা শুধু এইটুকু চাইনি তোমার কাছে চাওয়া হয়েছে যদি গলে সেক্ষেত্রে কতটুকু গলবে, যদি না গলে মানে যদি গলে তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে, যদি না গলে তাহলে কতটুকু গলবে, মানে সব টাইপের কথা তোমাকে বলা হয়েছে। মানে একটু আগে যেই কোশ্চেনটা বলছিলাম সম্পূর্ণ গলবে কিনা, এখানে আমি কিন্তু আরও দুইটা কথা বলছিলাম, যদি গলে না গলে কতটুকু গলবে কতটুকু গলবে না, ওই কথাটা এখানে বলছে। তাইলে এখানে আমার ওই ঘটনাটাকেই দেখো, এখানে গলে গেছে, গলার পরে তো তাপমাত্রায় যাবে, প্রথমে মাইনাস থেকে জিরোতে আসবে, জিরো থেকে জিরোতে আসবে, এরপরে থেটাতে যাবে, তিনটা ধাপে, মাইনাস থেকে জিরো, জিরো থেকে জিরো, এরপরে থেটা। বাট এই কন্ডিশন দেখো সবার জন্যই সেম, এই কন্ডিশনটুকু সবার জন্যই সেম, এইটুকু কমন কাজ করে তারপরে সামনে আগাবো। আর ও জিরো থেকে আমি 73 থেকে জিরোতে আসার কোনো সুযোগই পাবে না, কোথায় আসবে থেটাতে এসে থেমে যাবে, কোথায় আসবে থেটাতে এসে থেমে যাবে। আমি এই থেটা এর মানটা বের করে দিব, সেটাই আমার অ্যান্সার। তাহলে আমি একটু খেয়াল করো, এইখানে এভাবে বলবো যে আমি উপরের থেকে একটু মুছে আমি বলে দিব, আমি থেটা এর মানটা কারেকশন করে দেখি আসলে থেটা এর মানটা কত আসে। 0.3 এই মানটা যোগ করলে আমি পাচ্ছি হল, আমি এখানে পাইছি 3.465 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস এটা আসবে হলো 4200 থেটা, 420 থেটা ইকুয়াল এই মানটাকে করলে আসবে আমার হলো কত 0.3 ইন্টু 4200 আসে হলো 1260 মাইনাস 1260 থেটা, এর সাথে কত 73 ইন্টু 73.33 আসে হলো 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 9.23958। আমি এভাবে লিখি 9 আমি নর্মাল মোডেই লিখি 5.8। ওকে, তাহলে এখান থেকে দেখো আমি এটাকে এই পাশে নিয়ে যোগ বিয়োগ করি, তাহলে কত আসে 1260 আর 420 দুইটাকে যোগ করি, আর এটা থেকে এইটাকে এই পাশে নিয়ে যে বিয়োগ করি, তার মানে 1260 প্লাস 420 সেটাকে কমন নিলাম ইকুয়াল 92395.8। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে হবে কত 3465 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4। তাহলে এখানে আমি থেটা ইকুয়াল পাচ্ছি হলো এই পুরো মানটাকে বিয়োগ করব 92395.8 মাইনাস 3.465 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এই দুটার যোগফল। আচ্ছা, তাহলে এটা আসে হলো 12/1680। ওকে, তাহলে আমি ক্যালকুলেশনটা করে ফেলি, কত আসে মাইনাস 3.465 10 টু দি পাওয়ার কত 4। ওকে, ডিভাইডেড বাই 1680 আসে হলো 3725 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো আমি অ্যান্সারটা কিভাবে লিখব, আমি বলবো ওই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে দিলে চূড়ান্ত অবস্থা কী হবে। আমি বলবো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে যদি আমি এর মধ্যে দেই, প্রথমে আমি কন্ডিশনটা দেখলাম সম্পূর্ণ বরফ গলবে কিনা, যদি না গলে তাহলে এই অ্যান্সারের মধ্যে আমার ছিল কি কতটুকু গলবে সেটা বের করা, আর কতটুকু গলবে না সেটাও বের করা, আর এইখানে গলে গেছে মানে মিশ্রণের তাপমাত্রা কত হবে। এখন আসো আমরা অনেক সময় ভাবি কি যে আমরা এই দুইটা প্রশ্নকে আমরা বুঝতে পারি না, তো আমরা ওই প্রথম কন্ডিশনটুকু সবসময় মাথায় রাখবো যে সম্পূর্ণ গলবে কি গলবে না, আগে আমি সিদ্ধান্তে আসবো, এরপরে মিশ্রণের তাপমাত্রা বের করব। অনেকে কি করে সরাসরি এই কাজটা করে দেয়, করে দিয়ে ম্যাথটা বের করার চেষ্টা করে, অ্যান্সারটা বের করার চেষ্টা করে, অ্যান্সারটা ভুল আসে। তো আমরা প্রথমেই কি করব, প্রথমেই চেষ্টা করব যে এই মিশ্রণের তাপমাত্রা সম্পূর্ণটা গলবে কি গলবে না, সম্পূর্ণটা গলবে কি গলবে না, এরপরে আমি এটা দেখব। তাহলে আমি বলবো যে সম্পূর্ণ বরফ গলবে, লিখব কি সম্পূর্ণ বরফ গলে যাবে এবং মিশ্রণের তাপমাত্রা হবে
34.3725 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের এই সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। ওকে, তো আমরা এইভাবে আরও দুইটা তিনটা কোশ্চেন সমাধান করব। ওকে ওকে, আসো আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। তো এখানে দেখো আমাকে বলা হয়েছে দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। তার মানে আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। আসলে আমরা প্রশ্নের উদ্দীপকটা বুঝবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে পড়বো। প্রশ্নের উদ্দীপক যদি আমি বুঝতে পারি তাহলে আমাদের অর্ধেক সমাধান শেষ, শুধু উদ্দীপকটা বোঝা। একটু খেয়াল করো, আমার সমাধানের আগে আমি উদ্দীপকটা বুঝি। আমাকে বলছে একটা বৈদ্যুতিক খুঁটি আছে এখানে আর একটা খুঁটি আছে এইখানে, এই দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত আমাকে বলে দিছে। এই দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব হলো 30 মিটার। এরপরে বলছে খুঁটি দুটির সাথে 30.001 মিটার। তার মানে এই খুঁটি দুটির সাথে একটা বৈদ্যুতিক তার যুক্ত করা হয়েছে। কেমন তার? তামার তার। এই তামার তারের দৈর্ঘ্য আমি বললাম L1 কত দেয়া হয়েছে? 30.001, অর্থাৎ 30.001 মিটার। বলছে খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল, ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ওই দিনের তাপমাত্রাকে আমি যেহেতু যেই দিন আমার সংযোগ দেওয়া হয় ওই দিনের দৈর্ঘ্য ছিল হলো 30.001, তাহলে ওই দিনের তাপমাত্রাকে একটু আগে আমি বলে আসছি, যেহেতু ওই দিনের দৈর্ঘ্যের সাথে ওই দিনের তাপমাত্রাকে আমি একই রাখবো, ওই দিনের দৈর্ঘ্যকে ধরছি L1, তাহলে ওই দিনের তাপমাত্রাকে কি ধরবো? অবশ্যই θ1। আমরা এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবো। বলছে যেদিন এত দৈর্ঘ্যের তার যুক্ত করা হইলো ওই দিন ছিল তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে θ1 কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ অর্থাৎ আলফার মান বলে দিছে। আলফা ইকুয়াল কত বলে দিছে? 16.7 × 10⁻6 পার কেলভিন। ওকে, কোনো একদিন বায়ুর তাপমাত্রা নেমে আসছে, অর্থাৎ 30 থেকে কততে নেমে আসছে? 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলো সেদিন তাপটা কি হয়ে গেছে? ছিঁড়ে গেছে। তার মানে তাপমাত্রা 31 থেকে কোথায় নেমে আসছে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসছে। এটাকে বলবো আমরা θ2। ওকে, আমরা মাথায় রাখবো যে বড় মানটাই যে সবসময় θ2 হবে তা না। একটু আগে আমি বলে আসছি যে বড়টাই যে θ1 হবে, θ2 হবে, T1 হবে, T2, মানে এরকম না। আমার যেইটাকে ধরবো L1 ওই দিনের তাপমাত্রাকে বলবো θ1 বা T1। θ1 দ্বারাও কেউ প্রকাশ করতে পারো, T1 দ্বারাও প্রকাশ করতে পারো, তোমাদের ইচ্ছা। এখন আসো আমরা উদ্দীপকটা এইখানে স্পষ্ট করে এঁকে ফেলছি, বা উদ্দীপকটা এখন আমাদের সাথে কথা বলতেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি বুঝতে পারতেছি এইটা ঘটনা ঘটছে। এখন আসো আমরা সমাধানে চলে যাই। প্রথম কোশ্চেনটার সমাধানে কি বলছে? বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। দেখো আমরা একদম প্রথম লেকচার 1-এ আমরা দেখে আসছি যে তাপমাত্রিক স্কেলের মধ্যেকার সম্পর্ক আমরা দেখে আসছিলাম যে কোনো একটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটা সবসময়ের জন্য কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এইটা একটা সম্পর্ক ছিল। পাশাপাশি আমি বলছিলাম সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এদের মধ্যেকার সম্পর্ক দেখছিলাম। সেলসিয়াসের সম্পর্ক ছিল টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 মাইনাস টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কত? টেম্পারেচার অফ কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যেকার সম্পর্ক দিয়ে দিলে আমরা এটা দিয়ে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাকে বলছে তাপমাত্রা দেয়া আছে সেলসিয়াসে, এটাও সেলসিয়াসে, এটাও সেলসিয়াসে। আমাকে বের করতে বলছে কোন স্কেলে? ফারেনহাইট স্কেলে। তাহলে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। কিভাবে সমাধান করব? 1 নম্বরের সমাধান। অনেকে ভাবে আমি কি এইটাকে ফারেনহাইটে কনভার্ট করব নাকি এটাকে? আমরা দুটাকেই করব। এটাকেও তাপমাত্রা ফারেনহাইটে প্রকাশ করব, এটাকেও কিসে প্রকাশ করব? ফারেনহাইটে প্রকাশ করব। তাহলে আমরা প্রথম তাপমাত্রা অর্থাৎ θ1 কে ফারেনহাইটে প্রকাশ করব। এটাকে θ1 না লিখে ধরি হলো টেম্পারেচার অফ সি ইকুয়াল 30 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার অফ এফ ইকুয়াল হোয়াট? আমি লিখব টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। আমি টেম্পারেচার অফ এফ বের করে ফেলবো। টেম্পারেচার অফ এফ কি করে ফেলবো? বের করে ফেলবো। আমার বিশ্বাস এর পরের টুকার কাউকে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরের ঘটনা একটু খেয়াল করে দেখো, আমি এই 4 ডিগ্রি সেলসিয়াসকে সেমভাবে করব। টেম্পারেচার অফ সি কত দেওয়া আছে বলো? 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টেম্পারেচার অফ এফ ইকুয়াল হোয়াট? আমি সেইভাবে বলো টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কত? টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5। টেম্পারেচার অফ সির মান কত দেওয়া আছে? 4 ডিগ্রি সেলসিয়াস। আমি টেম্পারেচার অফ এফ বের করে দিব। আমাদের এই ম্যাথ শেষ, মানে 1 নম্বর ম্যাথের সমাধান আমরা পেয়ে গেছি। লেকচার 1-এ এই সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, কখন কিভাবে পরিবর্তন আসলে ম্যাথগুলো সলভ করি, একদম ডিটেলস দেওয়া আছে। প্রয়োজন হলে ওই লেকচারটা একটু দেখে আসবা। আসো আমরা 2 নম্বর প্রশ্ন অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা একটু দেখব। একটু খেয়াল করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্নটা।
তো এখানে 2 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, তারটি ছিঁড়ে যাবার কারণ বিশ্লেষণ করো। তোমরাই আমাকে বলো, শুধু কনসেপ্ট যদি বুঝতে পারি আমরা, এই ম্যাথটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি ভুল করে, শুধুমাত্র এই θ1 θ2টিকে ধরতে না পারার কারণে। 2 নম্বরটার সমাধানটা একটু খুব ভালোভাবে খেয়াল করি আমরা। দেখো, তারটি ছিঁড়ে যাবার কারণ বিশ্লেষণ করো। বলো তোমরা নিজেরা কনসেপ্ট একটু চিন্তা করে বলো, কখন ছিঁড়ে যাবে, কখন ছিঁড়ে যাবে। দেখো আমি বললাম তারটা যখন লাগানো হয়েছে তখন দৈর্ঘ্য ছিল হলো 30.001, আর দৈর্ঘ্য খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 30 মিটার। কোনো কারণে যদি তারের দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে 30-এর চেয়েও ছোট হয়, তাহলে তারটা টান টান হয়ে যাবে, আর টান টান হইলেই কি হবে, ছিঁড়ে যাবে। তার মানে তাপমাত্রা 30 থেকে যখন 4-এ আসবে তখন তাপমাত্রা হ্রাস ঘটতেছে, অর্থাৎ তারের সংকোচন ঘটবে। সংকোচন ঘটে যেই দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা যদি 30-এর চেয়ে ছোট হয় তাহলেই কি হবে, তারটি ছিঁড়ে যাবে। তো এই জায়গাটা আমরা একটু খেয়াল করো। দেখো, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের যে রাশিটা ছিল, সংজ্ঞাটা ছিল, দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা ছিল হলো একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর কি বলা হয়, যে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তন ঘটে বা বৃদ্ধি ঘটে তাকে ওই বস্তুর কি বলা হয়, দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। আমরা সংজ্ঞা থেকে জানি, তাহলে সংজ্ঞা থেকে আমরা জানি ডেল এল ডিভাইডেড বাই এল অন ডেল টি, এটাকে বলো, বা ডেল টি না লিখে আমরা যেহেতু থেটা দ্বারা প্রকাশ করতেছি আমরা ডেল থেটা দ্বারা প্রকাশ করি। এখন এই ডেল এল মানে কি তোমরা নিজেরাই জানো, L2 মাইনাস এল অন ডিভাইডেড বাই এল অন ডেল থেটার মানে কি বলো, θ2 মাইনাস θ1। আমরা এইখান থেকে L2 এর মানটা বের করবো, তোমরাই আমাকে বলো L2 বা L2 মাইনাস L1 লেখা যায় কত, L1 কত আলফা θ2 মাইনাস θ1। এখন এখান থেকে আমি L1 কে ওই পাশে নিয়ে যে কমন নিয়ে নেই, ফাইনালি আমার L2 ইকুয়াল লেখা যায় L1 কমন নিয়ে নিলাম 1 প্লাস আলফা কত θ2 মাইনাস θ1। আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। একটু খেয়াল করো, এখন তোমরা আমাকে বলো শুধুমাত্র আমরা ভুলটা করি কোথায়, ভুলটা করি L1 এর মান দেওয়া আছে, L1 এর যে তাপমাত্রা ওইটাকে আমরা বলবো θ1, তাহলে θ1 কত 30 ডিগ্রি সেলসিয়াস। একটু খেয়াল করো, আর θ2 কত 4 ডিগ্রি সেলসিয়াস। ওই যে আমি বারবার বলতেছিলাম যে যেই দিন আমি দৈর্ঘ্য 30.001 মিটার দৈর্ঘ্যের তারটা লাগাইছি ওই দিন তাপমাত্রা কত ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দিনের দৈর্ঘ্যকে যদি আমি L1 বলি তাহলে ওই দিনের তাপমাত্রাকে বলবো আমি θ1। এরপর তাপমাত্রা কমে গেছে, কত হয়েছে θ2। আর আমরা জানি পরিবর্তন মানে কি, পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। ওকে, আমি এখান থেকে আমি মানগুলো বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। একটু খেয়াল করে দেখো, তাহলে যেদিন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে ওই দিনের দৈর্ঘ্যটা কত আসে আমি বের করি, 30.001। ওকে, এরপরে কত 1 প্লাস আমার এই যে আলফার মান 16.7 ইন্টু 10 ইনভার্স 6। আর তাপমাত্রার পরিবর্তন দেখো, আমি যদি বলি কত আসবে 4 মাইনাস 30। ওকে, আমি পুরা মানটা ক্যালকুলেশন করলে আমি কত পাচ্ছি, আমি একটু ক্যালকুলেশন করে দেখি। পুরা মানটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 4 মাইনাস 30 আসে হলো -26। -26-এর সাথে এটা গুণ করব 16.7 10 টু দি পাওয়ার 6। ওকে, আসবে 16.7 10 টু দি পাওয়ার -6। এর সাথে কাকে গুণ করব, -26কে গুণ করছি আমরা, -26। ওকে, এইটা 1 থেকে ওই মানটা কি করব, 1 এর সাথে দেখো এই মানটা, এই যে এইখানে যে মানটা আসবে এটা অবশ্যই ঋণাত্মক আসতেছে, 1 এর সাথে ওই মানটা কি করব, যোগ করব, কত 1 আসবে হলো 0.9959। এইটা এর সাথে কাকে গুণ করব, 30.001 গুণ 30.001 আসবে হলো 29.9879, 29.9879 এত মিটার ইজ লেস দ্যান 30 মিটার। তার মানে দেখো আমার যেদিন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে ওই দিন দৈর্ঘ্য হয়ে গেছে এত, যা 30-এর চেয়ে ছোট, এজন্যই তারটা কি হয়েছে, ছিঁড়ে গেছে। আমরা ভুলটা শুধুমাত্র একটা জায়গাতে করি, আমরা কেউ কি বলি যে θ2 মানেই তো বড় তাপমাত্রা হওয়ার কথা, এটাকে আমরা θ2 বলে ফেলি, তখন এই মানটা 30-এর চেয়েও বড় আসে, তখন আমরা আর কারণ খুঁজে পাই না, আমাদের অ্যান্সারটা ভুল আসে। তো আমাদের মূল দায়িত্বটাই থাকবে বা মূল কাজটাই থাকবে কোনটা θ1 কোনটা θ2 সেটা চিনতে পারা। যে তাপমাত্রা ছিল θ1 30, ওই দিনের দৈর্ঘ্য হলো L1, যে দিনের দৈর্ঘ্য L1 ওই দিনের তাপমাত্রা θ1, তাপমাত্রা চলে আসছে 4-এ, তাহলে ওইটা হবে কত θ2, আর সেই দিনের দৈর্ঘ্য হবে কত L2। তো আমরা এইভাবে এই কোশ্চেনটা সলভ করে ফেলবো। আসো আমরা আরও একটা প্রশ্ন সলভ করি। খেয়াল করো, বলছে একটি রেল লাইনের দৈর্ঘ্য কত 18 মিটার,
ওকে, একটি রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে আমাকে। তো আমরা প্রশ্নটা পড়বো, প্রশ্ন পড়ে পড়ে সমাধানের চেষ্টা করব। বলছে বর্ধিত তাপমাত্রা। একটু খেয়াল করো, আমরা সবসময়ের জন্য এই জায়গাটা আমি দেখছি অসংখ্য স্টুডেন্ট ভুল করে। তো কিভাবে ভুল করে? তারা কি করে? তারা দেখে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, বলো? সেলসিয়াস স্কেলে 12 ডিগ্রি সেলসিয়াস। ওরা কিভাবে বের করে দেখো, 1 নম্বরের সমাধানটা যে আমি কতদিন বলছিলাম যে কিভাবে লিখে C/5 ইকুয়াল F-32/9। এটা তো আমাদের খুব পরিচিত একটা রাশি। ওকে, সেলসিয়াসে দেয়া আছে কত? সেলসিয়াসে দেয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমি ফারেনহাইটে বের করে ফেলছি, অর্থাৎ টেম্পারেচার অফ এফ বের করে ফেলছি। আর এরপরে দেখে ও 0 পাইছে। খেয়াল করো, ওই যে বলছিলাম যে আমাদের প্রশ্নটা পড়াটা গুরুত্বপূর্ণ, প্রশ্ন খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, আচ্ছা, তো এখানে বলছে বর্ধিত তাপমাত্রাকে। আর এইখানে একটু খেয়াল করে দেখো, স্বাভাবিকের যে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, বৃদ্ধি পাইল, বৃদ্ধি, নট সেলসিয়াসে এত ডিগ্রি সেলসিয়াস। বলছে সেলসিয়াসে বৃদ্ধি পাইছে 12 ডিগ্রি সেলসিয়াস, পরিবর্তন হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে 12 ডিগ্রি সেলসিয়াস আর সেলসিয়াসে বৃদ্ধি 12 ডিগ্রি সেলসিয়াস, কথার মানে এক না। এই কথার মানে এক না। সেলসিয়াস স্কেল আমার 12 ডিগ্রি সেলসিয়াস বলে দেয় নাই, বৃদ্ধির কথা বলছে। তো এই সম্পর্কিত কোশ্চেন করে লেকচার 1-এ একটু দেখে আসবা, লেকচার 1-এ দেখলে বুঝতে পারবা যে এই সম্পর্কিত কোশ্চেনগুলো আসলে কিভাবে আসে। তো আমি এটার সমাধানটা তোমাদের শর্টকাট করে দিচ্ছি। যদি কারো বোঝায় সমস্যা থাকে বা বুঝতে কোনো ঝামেলা থাকে, সে লেকচার 1টা একটু দেখে আসবা। তো একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি। আমি সরাসরি লিখে দিব যে ডেল টেম্পারেচার অফ এফ ইকুয়াল 9/5 ইন্টু ডেল টেম্পারেচার অফ সি। পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই রাশিটা জানি যে ফারেনহাইটের পরিবর্তন ইকুয়াল 9/5 ইন্টু টেম্পারেচার অফ সি, অর্থাৎ সেলসিয়াসের পরিবর্তন। সেলসিয়াসের পরিবর্তন বা বৃদ্ধি কত দিয়ে দিছে বলো? 12। মানটা বসাই দিব, আমার অ্যান্সার চলে আসবে ইন্টু 12। কত? 12। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 9/5 ইন্টু 12। আমি যদি অ্যান্সারটা বের করে দেখি, কত? 9/5 ইন্টু 12 আসে হলো 21.6, 21.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে খুব ভালোভাবে খেয়াল করো, পরিবর্তন 12 সেলসিয়াসে হইলে ফারেনহাইট এত পরিবর্তন হবে, নট আমি আগেরটার মতো করে করব। আমাদের এটা সমাধান শেষ। কারো কনফিউশন থাকলে লেকচার 1। ওকে, আসো আমরা 2 নাম্বারটা সমাধান করব। বলছে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়িটি চলাচল নিরাপদ হবে কিনা। একটু খেয়াল করো, আমাকে বলে দিছে 2টা পাতের এরকম একটা পাত আছে, এখানে আরও একটা পাত আছে। এই 2টা পাতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রাখা হয়েছে কত সেন্টিমিটার? আমাকে বলে দিছে এই ফাঁকা রাখার পরিমাণটা হলো 3 সেন্টিমিটার। কোনো কারণে যদি এই বৃদ্ধিটা 3 সেন্টিমিটারের চেয়ে বেশি হয়, আমরা জানি ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, তাপমাত্রা বেড়ে গেলে সেখানে কি ঘটবে? তখন এই লাইনটার বা দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটে এইটা যদি এই 3 সেন্টিমিটারকে ফিল আপ করে ফেলে, এর পরবর্তীতে একটু বৃদ্ধির জন্য একটু বৃদ্ধি পাইলেও তখন ফিল আপ করার পরে দেখো এটা বেঁকে যাবে। ফিল আপ করার পরে রেল লাইনটা কী হবে? বেঁকে যাবে। আর রেল লাইনটা বেঁকে গেলে কি নিরাপদ থাকবে? অবশ্যই থাকবে না। তাহলে আমরা 2 নম্বরের সমাধানে দেখব যে এই বৃদ্ধিটা আসলে কত হবে। আমাকে বুঝতে হবে কি চাইছে। বলছে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়িটি চলাচলের জন্য নিরাপদ কিনা। আমি দেখব বর্ধিত তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে সেইটা যদি এই 3 সেন্টিমিটারের চেয়ে বেশি হয়, এই 3 সেন্টিমিটারকে ফিল আপ করে ফেলে, তাহলে রেল লাইনটা কী হবে? বেঁকে যাবে, তখন আর নিরাপদ থাকবে না। তাহলে আমরা বৃদ্ধিটা বের করব। একটু আগে দেখো আমরা দেখে আসছি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল কত? ডেল এল ডিভাইডেড বাই এল অন ডেল টি। খেয়াল করো, আমার এখান থেকে বের করতে হবে বৃদ্ধিটা, এই ডেল এল। তাহলে ডেল এল ইকুয়াল আলফা এল অন ডেল টি, আলফা এল অন ডেল টি। অনেক সময় অনেকে এটাকে L2 - L1 ইকুয়াল বলে। আমার কিন্তু L2 - L1 বের করতে বলছে। L2 - L1 মানেই কিন্তু ডেল এল, এটাই বের করতে বলছে। তুমি সরাসরি ডেল এল বের করলেও কোনো সমস্যা নেই। তাইলে এখান থেকে একটু খেয়াল করে দেখো, আমি আলফার মানটা বসাই দিব, L1 জানি, L1 আর এই ডেল টি বসাই দিব। আলফার মান কত বলো? আমাকে বলে দিছে 11.6 ইন্টু 10⁻6। আর L1 কত বলে দিছে? L1 18 মিটার, 18 মিটার ইন্টু তাপমাত্রা। দেখো এটা কিন্তু তাপমাত্রার বৃদ্ধি। একটু খেয়াল করো, এই তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত পরিবর্তন বলে দিছে? 12 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে যদি পরিবর্তন 12 হয়, আমরা জানি কেলভিন স্কেলেও কত ডিগ্রি পরিবর্তন হবে? কত পরিবর্তন হবে? কেলভিন স্কেলে ডিগ্রি হয় না, কেলভিনেও পরিবর্তন কত হবে? 12 কেলভিন ইন্টু কত? 12। আমি একটু মানটা বের করে দেখি কত আসে। কত? 18 ইন্টু 12 ইন্টু 11.6 10⁻⁻6।
ওকে, তাহলে 2.5 ইন্টু, আমি যদি এটাকে নর্মাল মোডে নেই আসে, আচ্ছা এটাকে আমি পাচ্ছি মিটারে, আমি লিখি, সমস্যা নেই। 2.50 ইন্টু 10⁻³ এত মিটার, আমি সেন্টিমিটারে নিয়ে যাই, ইন্টু 100 আসে হলো 0.25056, 0.25056 কত সেন্টিমিটার। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই মানটা অবশ্যই 3 সেন্টিমিটারের চেয়ে, কি বলো, এই মানটা অবশ্যই 3 সেন্টিমিটারের চেয়ে ছোট, অনেক ছোট, 0.25056, এই মানটা অবশ্যই অবশ্যই কত, 3 সেন্টিমিটারের চেয়ে ছোট। আর 3 সেন্টিমিটারের চেয়ে ছোট হলে এইখানে এটা ফিল আপ করবে না, এটা ফিল আপ না করলে রেল লাইন বাঁকবে না, আর রেল লাইন যদি না বাঁকে তাহলে রেল চলাচলের জন্য কি হবে, নিরাপদ হবে। তো আর যদি এইটা, এই মানটা 3 সেন্টিমিটারের চেয়ে বড় হইতো, তাহলে কি হইতো, রেল লাইনটা বেঁকে যেত, নিরাপদ হইতো না। ওকে, আসো আমরা আরও একটা কোশ্চেন সলভ করব। তো উদ্দীপকটা আমরা একটু পড়ে ফেলি। দেখো, বলা হয়েছে 6 মিটার দৈর্ঘ্য ও 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি লোহার টুকরার তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হইল। বৃদ্ধি মানে কার মান দেয়া আছে, ডেল টি। ক্ষেত্রফল তখন হয়ে গেছে এত হইছে, তার মানে কার মান, আগে কিছু একটা ছিল পরে হইছে এইটা, তার মানে এটা A2। ওকে, ওই দিনের তাপমাত্রা ছিল হলো 40 ডিগ্রি সেলসিয়াস। হুদাই একটা কথা বলছে। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি। তো আমাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। দৈর্ঘ্য প্রসারণ সহগ, আমরা একটা জিনিস খেয়াল করলেই দেখতে পাচ্ছি, এখানে সব ক্ষেত্রফল দিয়ে কথা বলছে, ক্ষেত্রফল বলে দিছে, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিছে, তার মানে ক্ষেত্রফল বলে দিছে, কিন্তু বের করতে বলছে আমাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তার মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা জানি। সেই সম্পর্কটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো, আমরা জানি 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। ওকে, এই সম্পর্কটা দিয়ে আমাদের যে কি পরিমাণ এমসিকিউ আসে তোমরা কল্পনাও করতে পারবা না। যে আলফার বিটার সম্পর্ক বের করতে বলে, গামা আর বিটার সম্পর্ক বের করতে বলে। দেখো, গামা ইকুয়াল আমি কি লিখতে পারি, গামা ইকুয়াল কত লিখতে পারি বলো, 3/2 বিটা। আবার বিটা ইকুয়াল কত লিখতে পারি, 2/3 গামা। ওকে, আর আলফা বিটার সম্পর্ক তো আমরা জানি যে গামা ইকুয়াল কত, 3 আলফা, বিটা ইকুয়াল কত, 2 আলফা। তো এগুলো তো আমরা জানি। তো এই বিষয়গুলো যে কি পরিমাণ এমসিকিউ আসে তোমরা নিজেরাই ফেস করে আসছো। তার মানে আমি যদি শুধু এই সম্পর্কটা মনে রাখতে পারি, 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, তাহলে আমাদের বাকি সবগুলো মনে থাকবে, আমাদের এগুলো আলাদা আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। ওকে, তো আসো, আমাকে কি বলছে, আমাকে বলা হয়েছে প্রশ্নে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে দেখো, 1 নম্বরের সমাধানে আমি বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড বাই 2, কারণ ক্ষেত্রফল নিয়ে কথা বলছে। তাহলে আমরা জানি বিটা ইকুয়াল কত বলো, ডেল এ ডিভাইডেড বাই A1 ডেল টি। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আমি একটু একটু করে দেখি। বলো, আমার একটা তামার তাপমাত্রা মানে তাপ দেওয়ার আগে দৈর্ঘ্য ছিল 6, প্রস্থ ছিল 4, তার মানে ক্ষেত্রফল ছিল কত বলো তো, 6 × 4 ইকুয়াল 24 বর্গ মিটার। আর A2 কত বলো, A2 ইকুয়াল বলে দিছে, দেখো তাপমাত্রা যখন 70 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি আমি, তাহলে যদি বলি ডেল টি এর মান কত, 70 ডিগ্রি 70 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 70 কেলভিন। যখন 70 কেলভিন বৃদ্ধি করা হয়েছে তখন ক্ষেত্রফল হয়ে গেছে কত বলো, তখন ক্ষেত্রফল হয়ে গেছে 24.5 বর্গ মিটার। তাহলে ডেল এর মান কত তোমরা আমাকে বলো, A2 মাইনাস A1 ইকুয়াল 24.5 মাইনাস 24 ইকুয়াল 0.5 বর্গ মিটার। মান বসায় দাও, মান বসায় দিলে অ্যান্সার চলে আসবে। কত আসবে বলো, 0.5 24 ইন্টু 70। তাহলে বলো আমি 0.5 24 70, 0.5 ইন্টু 24 ইন্টু 70, 0.5 ডিভাইডেড বাই অ্যান্সার আসে হলো 2.976 ইন্টু 10⁻⁴ এত পার কি কেলভিন। ওকে, এত পার কেলভিন। তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন খেয়াল করো, আলফা ইকুয়াল কত আসবে, আলফা ইকুয়াল আমরা জানি বিটা ডিভাইডেড বাই 2, বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে দেই, ডিভাইডেড বাই 2 আসে হলো 1.488 ইন্টু 10⁻⁴ পার
কেলভিন। এটাই হলো আমার 1 নম্বরের অ্যান্সার। ওকে, আমাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে, আমরা বের করতে পারছি। সেকেন্ড কোশ্চেনে একটু খেয়াল করে দেখো, বলছে আয়তন 3% বৃদ্ধি করা হলে তাপমাত্রার পরিবর্তন বের করতে বলছে। তোমরাই আমাকে বলো, এইবার আর আমার ক্ষেত্র নাই, সরাসরি আয়তন প্রসারণ সহগে চলে গেছে। তাহলে আয়তনের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগের সম্পর্কটা আমরা জানি, আমি এটা মুছে ফেলি। খেয়াল করো তো, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা পাইছিলাম, এই মানটা মনে রাখবো। একটু খেয়াল করো, আমার আয়তন প্রসারণ সহগ আমাকে কি বলছে বলো, বলছে আয়তন 3% বৃদ্ধি করা হলে তাপমাত্রার পরিবর্তন বের করো। তার মানে আয়তন প্রসারণ সহগের সাথে সম্পর্ক। গামা ইকুয়াল আমরা কি জানি, ডেল ভি ডিভাইডেড বাই ভি1 ডেল টি। ওকে, আমার বের করতে বলছে কার মান, তাপমাত্রার পরিবর্তন না ডেল টি না। তাহলে বলো ডেল টি ইকুয়াল কত হবে, ডেল ভি ডিভাইডেড বাই ভি1 কত, গামা, ভি1 গামা। এখন আসো গামার মান আমরা দেখি, গামা ইকুয়াল কত বলো, 3i আলফা না, 3i আলফা। আলফার মান একটু আগে তুমি বের করে আসছিলে কত, 1.488 ইন্টু 10⁻⁴, এর সাথে গুণ করে দাও 3 ইন্টু 3, তাহলে গামা এর মান আসবে 4.464, 4.464 ইন্টু 10⁻⁴ পার কেলভিন। গামা এর মান আমি পেয়ে গেছি। খেয়াল করো ভি1 আমাকে বলছে আয়তন 3% বৃদ্ধি করছি। তাহলে আমি আদি আয়তন যদি ভি1 হয়, আমি ধরে নিচ্ছি, ধরি আদি আয়তন ভি1, তাইলে আয়তন বৃদ্ধি করছি কতটুকু, অতএব অতএব ডেল ভি ইকুয়াল কত হবে, ভি1 এর 3%। আয়তন বৃদ্ধি করছি 3% না, ভি1 এর 3%। তার মানে আমি কত লিখতে পারি, ডেল ভি এর এখানে ভি1 ইন্টু 3 ডিভাইডেড বাই 100। তার মানে আমি লিখতে পারি ভি1 3v1 ডিভাইডেড বাই 100। এটা হলো কার মান, ডেল ভি এর মান। আমি এখন আসো মানগুলা বসায় দিই, মানগুলা ডেল ভি এর পরিবর্তে 3v1 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 ডিভাইডেড বাই ভি1 ইন্টু কত, গামা। তাহলে গামা এর মান, সবগুলা মান বসাই দিলে দেখো, খেয়াল করো ভি1 কে চলে যাবে বাদ, তাহলে গামার সাথে 100কে গুণ করব, 3কে ভাগ করে দিব। গামার সাথে 100কে গুণ করে 3 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। একটু খেয়াল করো, গামা ইন্টু 100 ইন্টু 103 ডিভাইডেড বাই অ্যান্সার আসবে হলো 67.2। কত আসবে, 67.2 কেলভিন বা 67.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত হবে, 67.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটু খেয়াল করো, আমি আবার বলতেছি, রিপিট করি, একটু খেয়াল করো। দেখো আমাকে এখানে আয়তন দেয়া নাই, কিন্তু এর যে পরিবর্তন, আয়তনের বৃদ্ধি, সম্পর্কটা দেয়া আছে, আমার আয়তনের প্রয়োজনই নাই। দেখো এই সম্পর্কে যদি আমি চলে আসি, বলছে আয়তন বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট, 3%। তাহলে ভি1 হবে, ডেল ভি হবে ভি1 এর 3%। বৃদ্ধি বলছে না, এটা বৃদ্ধি 3%, ভি1 300। ওকে, আমি ডেল ভি পাই গেছি, আর আদি আয়তন ধরে নিছি, আদি আয়তনেরই তো এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, কাটাকাটি চলে যাবে ওই মানটা, আর আমার গামাটা বের করে নিচ্ছি, আর এখান থেকে ডেল টি এর মানটা আমি বের করে দিছি। কত ইজিলি ম্যাথগুলো সলভ করা যায়। ওকে, তোমরা অধ্যায়টা একটু ভালোভাবে দেখবা, দেখলে দেখবা এই টাইপের ম্যাথগুলোই আসলে আসে। ওকে, আমরা একটু খুব ভালোভাবে সলভ করে ফেলবো। আসো আমরা পরেরটায় চলে যাব। তো খেয়াল করো, আমরা সবসময়ের জন্য ওই যে উদ্দীপকটাকে মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে পড়বো। আমাকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট তামার গোলককে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হয়েছে, উত্তপ্ত করা হলে এর আয়তন হয়ে গেছে কত, 32 ঘনমিটার। আচ্ছা, তামার আপেক্ষিক তাপ বলে দিয়েছে 400। ওকে, আমি পয়েন্ট আউট করতেছি প্রত্যেকটাকে। এরপরে বলছে গোলকের ভর বলে দিছে কত, 250 গ্রাম। অপর একটি ধাতব রিং, বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রফল বলে দিছে 11.34 বর্গমিটার। তো আসলে উদ্দীপক পড়া শেষ, আমি এখন কি করব, গুরুত্ব দিয়ে প্রশ্নটা পড়ে ফেলবো। বলছে তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বের করো, গৃহীত বা বর্জিত তাপ কিউ। দেখো খেয়াল করে দেখো, কিউ ইকুয়াল আমরা কি জানি, কিউ ইকুয়াল এম এস ডেল টি। আমি এই ডেল টি মানে কি বলো, এম এস টি2 মাইনাস টি1। খুব ভালোভাবে খেয়াল করে বলো, কার কথা বলছে, তামার কথা বলছে। তাহলে এই এমটা কার ভর হবে, তামার ভর। বলো তামার ভর কত, তামার ভর আমাকে বলে দিছে যে তামার গোলকের ভর 250 গ্রাম, মানে 0.25 কেজি। তামার আপেক্ষিক তাপ, তাহলে কার আপেক্ষিক তাপ হবে, সম্পর্ক মানে ঘটনা ঘটতেছে কার সাথে, তামার সাথে। তামার আপেক্ষিক তাপ কত বলো, তামার আপেক্ষিক তাপ বলে দিছে 400
জুল পার কেজি পার কেলভিন। আর তামার তাপমাত্রার পরিবর্তন ডেল টি, খুব ভালোভাবে খেয়াল করো, ডেল টি মানে কি T2 - T1, মানে T1 এর মান কত ছিল বলো তো 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর T2 এর মান কত বলছে বলো, 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত 30 প্লাস 273 মানে 303 কেলভিন। কত 303 কেলভিন। সেইমভাবে T2 এর মান কত 110 ডিগ্রি সেলসিয়াস মানে কত 100 প্লাস 273। ওকে, তার মানে কত 110, সরি 110 প্লাস 273 তার মানে 383 কেলভিন। ওকে, তার মানে এইখান থেকে আমি পরিবর্তনটা বের করতে পারবো, বের করে মানটা বসাই দিব। কত আসবে এটা বলো, এটা আসবে হলো 0.25, আপেক্ষিক তাপ কত 400, আর তাপমাত্রার পরিবর্তন আমি লিখে দেই 383 মাইনাস 303, তাহলে কত আসে বলো 0.25। আমি একবারে সরাসরি অ্যান্সারটা লিখে ফেলি, একবারে সরাসরি অ্যান্সারটা লিখে ফেললে কত আসে দেখো, মাইনাস করো 383 মাইনাস 303, আচ্ছা ইন্টু 400 ইন্টু কত 0.25 আসে হলো 8000 এত জুল। ওকে, তার মানে এত জুল তাপ কি করবে ও গ্রহণ করবে, বা ওর কি প্রশ্নে কি বলছে দেখো যে তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ এত জুল, এটা আমার অ্যান্সার। এখন আসো, এগুলো আমরা ছোট ছোট কনসেপ্ট, এগুলো আমরা এমনিতেই পারবো। এরপরের ঘটনা বলছে তাপ শক্তি অপচয় না হলে উত্তপ্ত তামার রিং মানে তামার গোলকটি রিংয়ের মধ্যে প্রবেশ করানো যাবে কিনা, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো 2 নম্বরটার সমাধানটা আমরা একটু দেখি কি বলছে প্রশ্নটা, আমরা আবার পড়ি। বলছে উত্তপ্ত তামার গোলক, দেখো উত্তপ্ত, আমাকে এখানে দেখো কোশ্চেনে বলেই দিছে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এর আয়তন হয়ে যায় এত ঘনমিটার। আমরা গোলক, তামার গোলক বলছে, তামার কি কই উত্তপ্ত তামার গোলক, এই যে গোলক, গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি বলো, গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব ইকুয়াল কত বলে দিছে বলো 32। এখান থেকে আমরা আর বের করব, এখান থেকে আমরা কার মান বের করব, আর এর মান বের করব। আর এর মান বের করে দেন আর এর মানটা আমি এখান থেকে বের করে ফেলবো। আর এর মান বের করলে আমার কত আসে খেয়াল করে দেখো তো, যে আমি গুণ করি 32 × 3 ডিভাইডেড বাই 4, পাইটা কি হয়ে যাবে পাই কিউবিক রুট। ওকে, এখান থেকে আর এর মান পেয়ে যাব। দেখো আমরা গুণ করলে আর এর মান পাচ্ছি কত, আর এর মান আমরা পাচ্ছি হলো এখান থেকে 1.9695, 1.9695 এই মানটা পাচ্ছি, এত মিটার, এত মিটার। সেইমভাবে একটু খেয়াল করে দেখো, এরপরে বলছে রিংয়ে প্রবেশ করানো যাবে কিনা। আমার রিংয়ের ক্ষেত্রফল কত দেখো তো, এটা রিংয়ের ক্ষেত্রফল এইটা না, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, এটাকে আমি R1 বলি। ওকে, তাহলে R1 ইকুয়াল এত, আর রিংয়ের ক্ষেত্রফল এ ইকুয়াল আমরা কি জানি পাই আর স্কোয়ার না। তাহলে একটু খেয়াল করো, এর মান কত বলে দিছে 11.34, তাহলে আর ইকুয়াল কত লেখা যায় বলো 11.34 ডিভাইডেড বাই পাই তার রুট। আমি মানটা বের করে ফেলি, এটাকে আমি R2 বলি, এটাকে R2 বলি। তাহলে এটার মানটা আসে 11.34 ওকে ডিভাইডেড বাই পাই রুট অ্যান্সার আসে হলো 1.899 এত মিটার। তুমিই বলো এখানে R1 বড় না R2 বড়, এটা 9, তার মানে এখানে R1 ইজ গ্রেটার দেন R2, সুতরাং প্রবেশ করানো যাবে না। আমি শুধু লিখে দিব যে এখানে দেখো আমার এই বৃত্তাকার মানে এই গোলকটাকে যদি আমি প্রবেশ করাইতে চাই, গোলকের ব্যাসার্ধ, আচ্ছা আমি যদি আরও একটু কনসেপ্ট ক্লিয়ার করি, খেয়াল করো, গোলকের আমি ব্যাসার্ধ জানি, আমি যদি বলি ব্যাস কত হবে বলো 2R1, বের করতে পারবো না এত মিটার 2R1, তাহলে গোলকের আমরা কি বের করতে পারবো, এখান থেকে ব্যাস বের করতে পারবো। আবার এই যে রিংয়েরও ব্যাস বের করতে পারবো, রিংয়ের ব্যাস কত হবে বলো, রিংয়ের ব্যাস ওটাও 2R1, আমরা ব্যাসার্ধের সাথে কম্পেয়ার করলেও কোনো সমস্যা নেই, আমরা ব্যাসের সাথে কম্পেয়ার করলেও কোনো সমস্যা নাই। আমার মনে হয় ওইটুকু কনসেপ্ট নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না, যে R1 বের করব, ব্যাসার্ধ যদি এইটার ব্যাসার্ধ যদি এর ব্যাসার্ধের চেয়ে বড় হয় তাহলেই প্রবেশ করানো যাবে না, একদম সহজ কনসেপ্ট। ওকে, আমরা এই যে আমাদের এই লেকচারে যতগুলো আমরা কোশ্চেন সলভ করছি, এই কোশ্চেনগুলো যদি আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে সলভ
করে ফেলতে পারি, বিশেষ করে প্রথম যে ম্যাথটা আমরা সলভ করছি বা প্রথম যেই ম্যাথটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার করছি ওইটা যদি সলভ করতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আর আমরা চেষ্টা করব অবশ্যই কিছু ক খ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিয়ে দেওয়ার বা কোনোভাবে তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো সলভ করে ফেললে এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না। আর এই অধ্যায়টা ইন্টারমিডিয়েটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টগুলো তোমার প্রত্যেকটাই কাজে লাগবে। আর তোমরা জানো ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যখন আসলে এতটা সময় নিয়ে এত কনসেপ্ট ক্লিয়ার করে স্যারেরা করাইতে পারেন না। তো তোমার এখনই উচিত হবে সব কিছু সুন্দরভাবে ভালোভাবে সলভ করে দেন ইন্টারে যাওয়া। ওকে, তোমাদের জন্য অনেক শুভকামনা। ওকে।